পার্ট 2, রাস্তায় নেমে পড়ুন। অধ্যায় 6, দি ওয়ান পেজ বিজনেস প্ল্যান। আপনার মিশন স্টেটমেন্ট যদি এই সেন্টেন্সের থেকে বেশি লম্বা হয়ে থাকে তাহলে তা খুব বেশি লম্বাই বলতে হয়। পিটার এফ ড্রাকার বলেছেন, পরিকল্পনা শুধুমাত্র সদিচ্ছাই থেকে যাবে যদি না তা তাৎক্ষণিকভাবে কঠোর পরিশ্রমে রূপান্তরিত হয়। জেন অ্যাড্রিয়ন এবং ওমর নুরি 2008 সালে কলম্বাস ওহিও কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। তারা উভয়েই ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করতেন। অধিকন্তু জেন তাদের আলমা মেটারে শিক্ষকতা শুরু করেন এবং ওমর শহরের একটি স্টুডিওতে ডিজাইনে চাকরি নেন। একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থেকে তারা কোনো মতে ভরণ পোষণ করে যাচ্ছিলেন এবং তাদের ডিগ্রি সম্পর্কিত চাকরি করে যাচ্ছিলেন। কিন্তু গ্র্যাজুয়েশনের মাত্র 1 বছর পর বাণিজ্যিক ডিজাইনের কাজ করতে করতে বার্নআউট হয়ে ওঠাকে এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না। জেন অবাক হয়ে ভাবলেন, আমার কি মেডিকেলে পড়া উচিত ছিল? কি হতো যদি অ্যাকাউন্টিংয়ে ভালোভাবে ফিট হতাম? 1 বছরের মধ্যে ক্যারিয়ারে এ ধরনের অনুভূতি আসা বিস্ময়কর ব্যাপার হলো। শিকাগো শহর থেকে ফিরে আসার সময় তারা এসব ভাবতে থাকলো। ভাবলো নিউ ইয়র্কের একটি ট্রিপ সম্পর্কে এবং অন্যান্য ট্রাভেলে লিড দেওয়ার মতো একটি পরিকল্পনা নিয়ে। যখন তারা ফিরে এলো, ওমর তাদের আগামীর অ্যাডভেঞ্চারগুলোর জন্য একটি চমৎকার ম্যাপের সন্ধান করতে থাকলো। লং স্টোরি শর্ট, তারা তাদের ভালোবাসার এমন কিছু খুঁজে পেল না। তাই তারা নিজেরাই নিজেদেরটা তৈরি করে নিতে চাইল। তারা গভীর রাত পর্যন্ত কাজ করলো। তাদের আইডিয়াল ম্যাপ নিয়ে কাজ করতে থাকলো। যেসব জায়গায় ভিজিট করতে চায় সেগুলো নিয়ে আলোচনা করতে থাকলো। যখন তাদের ডিজাইনের কাজ শেষ হলো তখন সেখানে একটি সমস্যা থেকে গেল। যে প্রিন্টার তারা ব্যবহার করতে চাইল তার জন্য সর্বনিম্ন 50 ইউনিটের অর্ডার দিতে হয়, যার ব্যয় পড়ে $500। তাদের দরকার মাত্র একটি ম্যাপ, কিন্তু এর জন্য অনেক খরচ পড়ে যাচ্ছিল। কিন্তু এই প্রজেক্টটি একটি প্রিন্টের চেয়েও অনেক বেশি কিছু যেন বোঝাচ্ছিল। জেন এবং ওমর প্রত্যেকে $250 করে ব্যয় করল। তারা ফাইনাল রেজাল্টটিকে ভালোবেসেছিল। একটি ম্যাপ তারা দেয়ালে ঝুলিয়ে রাখলো, বাকি 49টি ম্যাপ উদ্দেশ্যহীনভাবে রেখে দিল। কয়েকটি তারা তাদের বন্ধুদের দিয়ে দিল। তারপরও থেকে গেল 44টি। অবশেষে ওমর একটি ক্রেজি প্রশ্ন করল, কেউ কি এগুলো কিনতে চাইবে? তারা 1 পেজের একটি ওয়েবসাইট তৈরি করলো, একটি পেপাল বাটন যোগ করলো। কেনার জন্য প্রস্তুত করে তারা ঘুমোতে চলে গেল। সকালে যথারীতি তারা ঘুম থেকে উঠে দেখলো একটি বিক্রি হয়ে গেছে, তারপর আরেকটি। একটি পপুলার ডিজাইন ফোরামকে ধন্যবাদ, তারা তাদের পেজে ম্যাপটির কথা উল্লেখ করে সারপ্রাইজ দিয়ে দিল। মাত্র 10 মিনিটে তারা তাদের প্রথম প্রিন্টের সবগুলো বিক্রি করে দিল। রিপ্রিন্ট করার জন্য টন টন মেসেজ আসতে থাকলো। এটা কি তাদের ডিজাইনারের কাজে ক্লান্তি থেকে উত্তরণের পথ? পরের কয়েক মাসে জেন এবং ওমর আরো অনেক স্টাইল নিয়ে এলো। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে থাকলো। উদাহরণস্বরূপ নিউ ইয়র্ক সাবওয়ে ম্যাপ এবং সান ফ্রান্সিসকোর নাইবারহুড থিমড ম্যাপ। পরিকল্পনাটি এগিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া নতুন প্রোডাক্ট যোগ হচ্ছিল না। ডিজাইনার হওয়াতে তারা বুঝতে পারছিল তাদের স্টোরে রাখা সবকিছু হতে হবে প্রয়োজনীয়। তারা এটাও বুঝেছিল যে যদিও কিছু কাস্টমার একাধিক প্রোডাক্ট কিনতে পারে, তারপরও সবচেয়ে ভালো পন্থা হলো কাস্টমারদের একজন অন্যজনকে রেফার করা। 9 মাসের মাথায় তারা দুজনই তাদের দিনের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে ফুল টাইম কাজ করা শুরু করে দিল। ওমর বলল, এই প্রজেক্ট ডিজাইনের জন্য আমাদের প্যাশনকে পুরোপুরি ফিরিয়ে আনলো। মনে হলো সৃজনশীলতার নিয়ন্ত্রণ পেতে এটি আমাদেরকে স্বাধীন করে তুলছে। এটি আমাদের জন্য ডিজাইনার হয়ে বেড়ে ওঠার অবিশ্বাস্য সুযোগ। মনে হচ্ছে গত 1 বছরে আমাদের কাজ যা এগিয়েছে সেরকম এর আগে আর কখনো হয়নি। জেন ও ওমর নতুন আইডিয়া দিয়ে শুরু করেছে, তাদের ব্যয়কে সর্বনিম্নে রেখেছে এবং একটি প্রোডাক্ট নিয়ে এগুতে বেশি দিন তাদের অপেক্ষা করতে হয়নি। তারপর তারা মার্কেটের চাহিদার সাথে খাপ খাইয়েছে, করেছে আরো অনেক ম্যাপ এবং নতুন প্রোডাক্ট সতর্কতার সাথে তৈরি করেছে। এটি খুব মজার, কারণ তারা দুজনই উন্মাদ পরিকল্পনাকারী। জেন বলল, কিন্তু শুরুতে এই প্রজেক্টের জন্য কোনোই পরিকল্পনা ছিল না এবং এখন এটি আমাদের ফুল টাইম কাজ। দ্য অ্যাকশন বায়াস বা কাজের পক্ষপাতিত্ব। প্ল্যান কি প্ল্যান? প্ল্যানিং নিয়ে এখানে ভুলের কিছু নেই, কিন্তু আমরা সারা জীবন পরিকল্পনা করে কাটিয়ে দিই। পরিকল্পনা আর অ্যাকশনে পরিণত হয় না। প্ল্যানিং এবং অ্যাকশনের মধ্যকার যুদ্ধে অ্যাকশন জয়লাভ করে।
কিভাবে করে সেটা এখানে বর্ণিত হলো। একটি মার্কেটেবল আইডিয়া বাছাই করুন। জেন ও ওমরের ক্ষেত্রে আইডিয়াটি ছিল এরকম, হয়তো আমরাই শুধু চমৎকার ম্যাপ পছন্দ করছি এমন না, অন্যরাও কি পছন্দ করে আমাদের কাছ থেকে কিনবে? একটি মার্কেটেবল আইডিয়াকে বিরাট ভূমিধ্বংসী আইডিয়া হতে হবে এমন না, এটি শুধু কোনো সমস্যার সমাধান এনে দিবে, অথবা এমন প্রয়োজনীয় হবে যে অন্যরা এর জন্য অর্থ ব্যয় করতে ইচ্ছুক হবে। উদ্ভাবনের কথা ভাববেন না, ভাবুন প্রয়োজনীয়তার কথা। যখন আপনি মাত্র শুরু করলেন তখন কিভাবে বুঝবেন যে একটি আইডিয়ার মার্কেটিং করা যাবে? হ্যাঁ, আপনাকে সবসময় যে নিশ্চিত হতে হবে এমন না। এজন্য যত দ্রুত সম্ভব আপনাকে শুরু করে দিতে হবে এবং বেশি ব্যয় করাকে এড়িয়ে চলতে হবে। ইনস্ট্যান্ট মার্কেট চেক করার ৭টি পদক্ষেপ। ১. যে সমস্যাটি আপনি সমাধান করতে যাচ্ছেন আপনাকে তার প্রতি লক্ষ্য রাখতে হবে। আরও অনেক লোক একই বিষয়ে কাজ করতে পারে। সবসময় কনভার্জেন্সের শিক্ষা মনে রাখুন, যেভাবে আপনার আইডিয়া অন্যের ভ্যালুর সাথে ইন্টারসেক্ট করছে। ২. মার্কেটটি যে যথেষ্ট বড় তা নিশ্চিত করুন। গুগল কিওয়ার্ডের প্রাসঙ্গিকতা এবং সংখ্যা দিয়ে সাইজ চেক করুন। একই কিওয়ার্ড দিয়ে আপনি আপনার প্রোডাক্ট খুঁজে নিতে পারেন। মানুষ তার সমস্যা সমাধানে যে কিওয়ার্ড নিয়ে ভাববে তা নিয়ে চিন্তা করুন। আপনি যদি আপনার নিজের প্রোডাক্ট অনলাইনে খুঁজতে থাকেন কিন্তু এটি আছে কি নেই তা জানেন না, এই অবস্থায় কোন কিওয়ার্ড ব্যবহার করবেন? রেজাল্ট পেজের ডান দিকে যেখানে অ্যাড দেখাচ্ছে সেদিকে দেখুন এবং উপরের দিকে চোখ দিন। ৩. আপনার প্রোডাক্টকে এমন একটি মার্কেটের সমস্যার সমাধান করতে হবে যার জন্য মানুষ কষ্ট পাচ্ছে। যাদের এরকম সমস্যা আছে এবং যারা সমাধান পেতে চায় তাদের কাছে বিক্রি করাটা বেশ সহজ। কাউকে সমস্যা এবং তার সমাধানের প্রয়োজনীয়তার কথা বলে পণ্য কিনতে রাজি করানোর চেয়ে যারা নিজে থেকে সমস্যার সমাধান চায় তাদের কাছে বিক্রি করাই সহজ। ৪. প্রায় প্রত্যেকটি পণ্য ডিপ পেইন বা ডিপ ডিজায়ারের জন্য বিক্রি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, মানুষ সম্মান এবং স্ট্যাটাসের জন্য বিলাস সামগ্রী কিনে থাকে, কিন্তু এর গভীরে থাকে তাদের ভালোবাসা পাওয়ার ডিজায়ার। একটি ডিজায়ার বাস্তবায়ন থেকে একটি পেইন দূর করাটা অনেক বেশি ফলপ্রসূ। লোকজনকে আপনার দেখিয়ে দিতে হবে কিভাবে আপনি তাদের পেইন দূর করতে পারেন বা কমাতে পারেন। ৫. সবসময় সমাধানের চিন্তা করুন। নিশ্চিত করুন আপনার সমাধান হবে আলাদা এবং তুলনামূলক ভালো। নোট রাখুন, এটা সস্তা হবার দরকার নেই। দাম দিয়ে কম্পিটিশনে আসলে এটি হেরে যাওয়ার স্কিম। মার্কেট কি বর্তমান সমাধানে হতাশ? ভিন্ন হওয়াটা যথেষ্ট নয়। যে ভিন্নতা আপনাকে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত করবে সেটাই দরকার। বর্তমান সমাধানে সন্তুষ্ট মার্কেটে নতুন কিছু যোগ করার দরকার নেই। আপনার সমাধানকে অবশ্যই ভিন্ন এবং তুলনামূলক ভালো হতে হবে। এর আকার কোনো গুরুত্ব বহন করে না। ৬. আইডিয়াটির ব্যাপারে অন্যদের জিজ্ঞেস করুন, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে যাদেরকে জিজ্ঞেস করবেন তারা যাতে পটেনশিয়াল টার্গেট মার্কেট হয়ে থাকে। অন্যদের প্রদত্ত ডেটা গুরুত্বহীন, পক্ষপাতদুষ্ট এবং ত্রুটিপূর্ণ হতে পারে, সেজন্য একটি পার্সোনা তৈরি করুন, এমন একজন যে আপনার আইডিয়া থেকে অনেক বেশি সুবিধা পেতে পারে। আপনার পুরো নেটওয়ার্ক পরীক্ষা করে দেখুন, কমিউনিটি, বন্ধু-বান্ধব, পরিবার, সোশ্যাল নেটওয়ার্ক, এবং নিজেকে জিজ্ঞেস করে দেখুন এদের কাউকে কি আপনার পার্সোনার সাথে ম্যাচ করানো যাবে? সেই লোকটির কাছে আপনার আইডিয়া নিয়ে যান। তার সাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করুন। যে কারো সাথে কথা বলার চেয়ে এতেই আপনি অনেক বেশি প্রাসঙ্গিক ডেটা পেয়ে যাবেন। ৭. আপনি যা করছেন তার একটি আউটলাইন তৈরি করে রাখুন এবং তা আপনার কমিউনিটির কোনো সাবগ্রুপকে দেখান। তাদেরকে বলুন ফিডব্যাক প্রদান এবং গোপনীয়তা রক্ষার বিনিময়ে এটিকে ফ্রি টেস্ট করে দেখতে। বোনাস হিসেবে সাবগ্রুপটি এতে জড়ানোর আনন্দ পাবে এবং ধর্মপ্রচারকদের মতোই কাজ করতে থাকবে। উপহারের মাধ্যমে আস্থা এবং ভ্যালু তৈরি হয় এবং আপনাকে পুরো সমাধানটি গ্রহণের সুযোগ করে দেয়। একটি ব্লগ ব্যবহার করে এর ওপর কর্তৃত্ব ও বিশেষজ্ঞতা প্রতিষ্ঠা করতে পারবেন। যেখানে আপনার টার্গেট অডিয়েন্স আছে সেসব ব্লগে কমেন্ট করতে থাকুন। ব্যয় কমিয়ে আনুন। আপনার প্রজেক্টে টাকার পরিবর্তে ঘাম বিনিয়োগ করুন। যদি প্রজেক্টটি কাজ না করে তাহলে আপনি ঋণে পড়বেন না এবং ব্যর্থতার প্রভাব কমাতে পারবেন। জেন ও ওমর শুরু করেছিল সর্বমোট $500 বাজেট দিয়ে। কলম্বাস ওহিওর অন্য প্রান্তে এমি টার্নশার্প একটি হ্যান্ডিক্রাফট টয় শপ চালাচ্ছিলেন যার স্টার্টআপ ক্যাপিটাল ছিল মাত্র $300। কানাডার ভ্যাঙ্কুভারের নিকোলাস লুভ শুরু করেছিলেন মাত্র $56
$33 এটি ছিল 2000 সালের বিজনেস লাইসেন্সের ফিস মাত্র। নিউ ইয়র্ক সিটিতে মাইকেল ট্রেইনারের শুরু করা ডকুমেন্টারি ব্যবসার শুরু ছিল মাত্র $2500। এটি ছিল একটি ক্যামেরার মূল্য, যেটি পরে তিনি মুনাফা করেই বিক্রি করে দিয়েছিলেন। অধিকাংশ লোকই সলোপ্রেনিয়র ডিজাইন দিয়েই হালকা একটি অপারেশন চালিয়ে যাচ্ছেন। অনেক কর্মীদের পদচারণায় মুখরিত বড় বড় প্রতিষ্ঠানও তাদের প্রারম্ভিক ব্যয় যত কম পারে রাখার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের এজেন্সি প্রতিষ্ঠাতা ডেভিড হানজেল, যার কথা আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, তিনি তার নতুন পার্টনারশিপ শুরু করেন মাত্র $4000। স্কট মেয়ার এবং তার একজন বিজনেস পার্টনারের কথা আমরা শুনব নবম অধ্যায়ে, যারা 4 জন কর্মী নিয়ে সাউথ ডেকোটা মিডিয়া ফার্ম শুরু করেছিলেন $10,000 কম পুঁজি দিয়ে। পয়েন্টটি হলো, নাম্বার ভ্যারি করতে পারে, কিন্তু যখনই সম্ভব আপনার ব্যয় সর্বনিম্ন রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব প্রথম সেলটি করুন। লুইসভিল, কেন্টাকিতে আমি কথা বলছিলাম নিক গেটেনের সাথে। তিনি তার ছোট ফটোগ্রাফি প্রজেক্ট সম্পর্কে বলছিলেন। নিক অন্য একজনের ব্যবসাতে ফুল টাইম কাজ করতেন এবং একসময় নিজে কিছু করার কথা চিন্তা করলেন। এই কিছু একটা এখনো কাজ করছে না। আমি নিশ্চিত না আমার সাইট ডিজাইন সঠিক ছিল কিনা, অথবা এতে ভিজিটরের জন্য সঠিক মেসেজ ছিল কিনা। কথাটি তিনি বলছিলেন কফি শপে বসে, যেখানে আমরা দেখা করেছিলাম। আমি সবসময়ই অন্যদের প্রজেক্ট নিয়ে খুব উৎসাহী, তাই আমি তার প্রজেক্টটি দেখার জন্য তার কাছে ইউআরএল চাইলাম। নিক বলল, আমি আসলেই সাইটটিকে এখনো গড়ে তুলতে পারিনি। আমি আপনাদের বলতে চাই যে আমি তাকে কিছু ব্রিলিয়ান্ট পরামর্শ দিয়েছিলাম, কিন্তু মোটের ওপর আমার তেমন কিছু বলার ছিল না। নিক পরিস্থিতি উপলব্ধি করতে তার কফি কাপের দিকে তাকিয়ে থাকলো। প্রজেক্টটিকে সফল করে তুলতে তাকে শুরু করতেই হবে। অন্য আরেকজন যে আমাদের সাথে কফি খাচ্ছিল, সেও তাকে উৎসাহ দিল। নিক দ্রুত উন্নতি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কফি শপ ত্যাগ করলো। আমি ওই দিন কেন্টাকিতে ছিলাম। কয়েক সপ্তাহ পরে যখন আমি ওয়েস্ট ভার্জিনিয়াতে পৌঁছলাম, তখন আমার ও নিকের সাথে দেখা হয়ে গেল। এবারে তাকে দেখতে বেশ দারুণ লাগছিল এবং গুরুত্বপূর্ণ আপডেট ছিল। আমি সাইটটিকে আবার তুলতে পেরেছি এবং একটি সেলও দিতে পেরেছি। একজন কোথাও থেকে একটি লিঙ্ক ফলো করে একটি প্রিন্টের জন্য তাকে $50 পরিশোধ করেছে। আপনি যদি এর আগে কোনো কিছু বিক্রি করতে না পেরে থাকেন, তবে আপনি অবাক হয়ে যাবেন। এটি কি বড় ডিল! সে $50 একটি প্রিন্ট বিক্রি করেছে। কিন্তু আমি সাথে সাথে যে ব্যাপারটি বুঝতে পেরেছি, একটি নতুন ব্যবসাতে প্রথমবার আপনি কোনো বিক্রি করার পর তার ভ্যালু যাই হোক না কেন, এটি আপনার কাছে অনেক বড়ই মনে হয়। কেন্টাকি এবং ভার্জিনিয়াতে দেখার মধ্যবর্তী সময়ে নিক তার বিক্রিতে দেরি হওয়ার আসল কালপ্রিট খুঁজে বের করেছে। সে বলল, ওই আলোচনা আমাকে ভাবতে বাধ্য করেছিল কেন সাইটটি তখনও উঠে আসেনি। আমার মাথায় ছিল, এটি ছিল পুরোপুরি টেকনিক্যাল বিষয়। আমাকে ডিজাইনটি করতে হয় এবং কোডের কিছু ত্রুটি দূর করতে হয়। কিন্তু সত্যি বলতে কি, আমি উপলব্ধি করলাম যে আমার ভয়ই আমাকে পেছনে টেনে ধরেছে। টেকনিক্যাল ব্যাপার ছিল একটি অজুহাত মাত্র। আমি কোনো প্রিন্ট না বেচতে পারলে কি হবে, অথবা কেউ যদি আমার কাজ পছন্দ না করে থাকে, তাতে কি? যখন বুঝলাম কেন আমি আটকা পড়ে আছি, আমি বাড়ি চলে গেলাম এবং ওই দিন বিকেলেই সাইটটিকে পাবলিক করে দিলাম। 2 সপ্তাহ পরে আমি প্রথম প্রিন্ট বিক্রি করলাম। অন্য যাদের ইন্টারভিউ নিলাম, তারা এই গল্পের অসংখ্য ভার্সন বলে গেল। কত কঠিন ছিল শুরু করা, কিন্তু প্রথম বিক্রি ছিল কত বড় পুরস্কার। কেউ একজন বলে উঠল, যখন প্রথম বিক্রি হলো তখন জানলাম আমি সফল হয়েছি। হয়তো বিষয়টি পুরোপুরি যুক্তিসঙ্গত না, কিন্তু এই সিঙ্গেল বিক্রির পর আমি ব্যবসাটিকে আরো অনেক বেশি সিরিয়াসলি নিতে থাকলাম। আরেকজন বলল, আমি একটি লাইভ প্রেজেন্টেশন করছিলাম এবং আমাদের প্রথম প্রোডাক্ট লঞ্চের জন্য শপিং কার্ট খুললাম। আমি দেখলাম অর্ডারগুলো আসছে এবং জোরে জোরে চিৎকার দিয়ে বললাম, ইয়েস, এটা তাই। এই সময়ে আমার মোমেন্টামের জন্য তা ছিল অনেক বেশি। সেজন্য আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন তা হলো, কিভাবে প্রথম সেল করা যেতে পারে। প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা একটি বড় সমস্যা। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাকে মোকাবেলা করতে হয় তা হলো ইনার্শিয়া বা স্থিতি জড়তা। নিক তার স্থিতি জড়তার সাথে যুদ্ধে জয়লাভ করেছিল তার সাইটটির উন্নয়ন করে এবং রান করার মাধ্যমে, এবং এর ফলে সে বিক্রি করতে পেরে রিওয়ার্ডেড হলো। মার্কেট বিফোর ম্যানুফ্যাকচারিং। কোনো কিছু তৈরি করতে প্রচুর শক্তি ব্যয় করার আগে আপনি যদি জানতে পারেন আপনি যা অফার করতে যাচ্ছেন তা মানুষ চায় কিনা, তবে খুব ভালো হয়। এটি করার একটি উপায় হলো সার্ভে। আপনি আগের চ্যাপ্টারে এটা নিয়ে জেনেছেন।
কিন্তু আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন তবে আপনি এ থেকে কিছু বের করে নিয়ে যেতে পারেন। দেখুন অ্যান্সারগুলো কি এবং তারপর খুঁজে নিন কিভাবে তা করতে পারেন। আমার এক বন্ধু এই কাজটি করেছিল একটি ইনফরমেশন প্রোডাক্ট নিয়ে। টার্গেট ছিল উচ্চমানের কার ইন্ডাস্ট্রি। সে $900 একটি স্পেশাল গাইড অফার করলো। একটি ম্যাগাজিনে অ্যাড দেওয়ার আগে সে আসলে তা তৈরি করেনি। সে জানতো এই গাইডটি একসাথে রাখতে অনেক কাজ করতে হবে। তাই যদি কেউই তা না চেয়ে থাকে তবে কেন সে তা করতে যাবে? তাকে সারপ্রাইজ করে দিয়ে দুটো অর্ডার চলে এলো। অ্যাডের চার্জ ছিল $300। তাই যদি সে কাজটি করতে পারে তবে তা থেকে $1500 মুনাফা আসতে পারে। সে দুজন ক্রেতার কাছে লিখল, জানালো সে এই গাইডটির 2.0 ভার্সন তৈরি করতে যাচ্ছে এবং অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই ওদের কাছে সেই ভার্সনটি পৌঁছে দিতে যাচ্ছে যদি তারা তা শেষ হতে তাকে 30 দিন সময় দেয়। যদি তারা অপেক্ষা করতে না চায় তবে সে তাদের টাকা রিফান্ড দিয়ে দেওয়ার অফার করলো। কিন্তু দুজন ক্রেতাই 2.0 ভার্সনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। উৎসাহ ভরে অপেক্ষা করা কাস্টমারদের কাছে পাঠানোর জন্য পরের মাসে সে পাগলের মতো গাইডটি লিখতে থাকলো। যেহেতু সে জানতো সফলতা তার হাতে এবং তার আসলে একটি প্রোডাক্ট রয়েছে, সে আরেকটি অ্যাড দিল এবং পরের কয়েক মাসে আরো 10টি বিক্রি করতে পারলো। হয়তো আপনি এভাবে করতে পারবেন না, কিন্তু সারা জীবন এর পেছনে ঘোরার আগে নিশ্চিত থাকুন যে এখানে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের পর্যাপ্ত চাহিদা রয়েছে। এজন্য যত দ্রুত পারেন শুরু করে দেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং এজন্যই প্রথম বিক্রিটা এত শক্তিশালী। প্রাথমিক রেজাল্টে সারা দিন। প্রাথমিক সফলতার পর পুনরায় গ্রুপ করুন এবং সিদ্ধান্ত নিন এরপর কি করতে হবে। জেন এবং ওমর সাড়া দিতে গিয়ে আরো অধিক ম্যাপ যোগ করতে থাকলো এবং সতর্কভাবে আরো বেশি প্রোডাক্ট যোগ করতে থাকলো। এতদিন তারা সব কাজ নিজেরাই করত। 1 বছরের মধ্যে তারা সব কাজ নিজেরা করা বন্ধ করার সিদ্ধান্ত নিল। জেন বলল, শুরু করার পর পোস্ট অফিসে যাওয়া একটি মজার ব্যাপার ছিল, কিন্তু যখন আমরা সপ্তাহে তা 3 থেকে 5 বার করতে থাকলাম তখন তা যেন পুরাতন হয়ে গেল। তারা একটি লোকাল ওয়্যারহাউসে শিপিংয়ের কাজ দিয়ে দিল এবং সপ্তাহে কয়েক ঘন্টা বাঁচাতে পারল। এরকম সিদ্ধান্ত কোনো বুদ্ধিমান লোকের কাজ নয় বলে মনে হতে পারে, কিন্তু কেন দুজন ডিজাইনার পোস্ট অফিসে দৌড়াদৌড়ি করে তাদের সময় নষ্ট করবেন? এগুলো বাস্তবায়নের জন্য অনেক সময় লেগে থাকে। অবশেষে যার ফলে প্রাথমিক সফলতা এসেছিল তার প্রতি মনোযোগ দেওয়ার দরকার ছিল। একটি মাইক্রো বিজনেস যদি কম ব্যয়ে এবং দ্রুত অ্যাকশনে গঠিত হয়ে যায়, আপনাকে খুব বেশি আনুষ্ঠানিক পরিকল্পনা করে বেড়াতে হবে না। আমরা এই বই জুড়ে যা আলোচনা করেছি, আপনার সেই উপাদানগুলো দরকার: একটি প্রোডাক্ট বা সার্ভিস, কাস্টমারদের একটি গ্রুপ এবং মূল্য পরিশোধের পদ্ধতি। একটি সাহায্যকারী টুল হিসেবে 1 পেজের বিজনেস প্ল্যান টেমপ্লেট চেক করে দেখুন। ফ্রিলি রিসিভ, ফ্রিলি গিভ। ফ্রিডম এবং ভ্যালুর প্রশ্ন নিয়ে যেহেতু আপনি ভাবছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে এই ব্যবসা মানুষকে সাহায্য করতে পারে। এটি দয়ালু হয়ে ওঠার ব্যাপার নয়, কারণ যেহেতু বিজনেস মানুষকে সাহায্য করে থাকে, ব্যবসার মালিকরা তার বিনিময়ে প্রতিদান পেয়ে থাকে। কিছু মানুষ সামাজিক উপাদান ঘিরে লাভজনক ব্যবসা ডিজাইন করে থাকে, অন্যরা এর ওপর ফোকাস করতে শিফট করে থাকে। এখনও অন্যরা লাভজনক ব্যবসার মধ্যে সামাজিক প্রজেক্টকে ইন্টিগ্রেট করে থাকে। 1994 সালে সাউথ আফ্রিকায় বর্ণ বৈষম্যের অবসান হয়। এতে আফ্রিকার সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে উন্নত দেশে অর্ধ-সেঞ্চুরির শাসনের সমাপ্তি ঘটে থাকে। একই বছরে নেলসন ম্যান্ডেলা প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান এবং দেশটিতে সত্যিকারের রেইনবো জাতি হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। বর্ণ বৈষম্যের সাথে নেতিবাচক সম্পর্কের পরও সাউথ আফ্রিকার মধ্যে অনেক ভালো জিনিস রয়েছে। এর মধ্যে একটি হলো তাদের পুরস্কার বিজয়ী মদ। ওয়াইন অঞ্চল হিসেবে ওয়েস্টার্ন কেপ ক্যালিফোর্নিয়া থেকেও পুরাতন। সাউথ আফ্রিকা ইউরোপের রয়্যাল কোর্টগুলোতে 350 বছর থেকে মদ সরবরাহ করে আসছে। 1781 সালে সাউথ আফ্রিকান ভাইন থেকেই অস্ট্রেলিয়ান ওয়াইন ইন্ডাস্ট্রির কাজ শুরু হয়। 1 পেজ বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করবেন? 1 বা 2টি সংক্ষিপ্ত বাক্যে উত্তর দিন। ওভারভিউ: আপনি কি বিক্রি করবেন? কে কিনবে? আপনার বিজনেস আইডিয়া কিভাবে লোকজনকে সাহায্য করবে? আপনি কত চার্জ করবেন? কিভাবে পেমেন্ট করবে? এই প্রজেক্ট থেকে আর কিভাবে টাকা কামাই করবেন? কাস্টমার কিভাবে জানবে? কিভাবে আপনি রেফারেলকে উৎসাহিত করবেন? বর্ণ বৈষম্যের কারণে $3 বিলিয়ন ওয়াইন ইন্ডাস্ট্রির মধ্যে 2% এর কম মালিকানা কালোদের,
যদিও দেশের জনসংখ্যার মধ্যে কালোদের পরিমাণ ৮০%। আমেরিকার এক দম্পতি এন্টার খারি এবং সেলেনা কাফি একটি লাভজনক ব্যবসা করার উপায় খুঁজে পান, যা সাউথ আফ্রিকার কালো ভিনেগার মালিকদের সাপোর্ট করে। সিইও সেলেনা এটিকে এভাবে ব্যাখ্যা করেন, এই ভেঞ্চার আমার অন্টারপ্রেনিয়রের জন্য প্যাশনকে সামাজিক ন্যায় বিচারের সাথে মার্জ করে দেয়। সবচেয়ে বড় বেনিফিট ছিল আমার ব্যক্তিগত এবং ব্যবসায়িক গোল এখানে এক হয়ে যায়, যা আফ্রিকার কন্টিনেন্টের মানুষের পারসেপশনে ইতিবাচক পরিবর্তন আনে এবং একটি পারিবারিক অনুভূতি এবং আমাদের বিজনেস যাদেরকে টাচ করে তাদের মধ্যে কানেক্টিভিটিকে পুনঃস্থাপন করে দেয়। ইসরায়েলের তেল আবিবে ড্যানিয়েল নিসিমিয়ান একজন পেইন্টবল ডিস্ট্রিবিউটরকে পেয়ে যান। এর নাম ম্যাট্রিক্স লিমিটেড। এই ব্যবসার স্বতন্ত্র ক্লায়েন্ট বেজের জন্য আমার কাছে তার গুরুত্ব ছিল। আমরা ইসরায়েল ও তার প্রতিবেশী দেশসমূহের উৎসাহী লোকদের কাছে স্পোর্টসের ইকুইপমেন্ট বিক্রি করতাম এবং ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত হতো। ইসরায়েলে পেইন্টবলের চাহিদা বেড়ে যাওয়াতে হঠাৎ করে অনেক প্রতিযোগী আসার পরও ব্যবসাটি ভালো চলছিল। ম্যাট্রিক্স লিমিটেড ৬ ফিগারের ইনকাম করছিল এবং কি সাপ্লায়ারদের সাথে তারা এক্সক্লুসিভ চুক্তি করতে থাকে। এভাবে প্রধান প্রতিযোগীদের তারা সরিয়ে দেয়। ড্যানিয়েল আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে আসা যাওয়া করতে থাকেন। তাদের আগের ভেঞ্চার ছিল নন প্রফিট, যা সাউদার্ন ক্যালিফোর্নিয়ার প্রতিবন্ধী বাচ্চাদের কারাতে শিক্ষা দিত। পেইন্টবল ছিল একটি মজার ব্যাপার। ড্যানিয়েল চাইছিলেন তার তেল আবিবের স্পোর্টস বিজনেসের সাথে ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠানে সংযোগ স্থাপন করতে। তিনি এর উত্তর খুঁজে পেলেন নতুন এক ভেঞ্চারের মধ্যে, যার নাম গ্রিন কলার। এই প্রজেক্টটি ল্যান্ডফিল অপচয় অদক্ষতা হ্রাস করতে সক্ষম হয় এবং একটি অবজ্ঞার মধ্যে থাকা এনার্জির উৎস আবিষ্কার করে। তাদের লক্ষ্য ছিল ইসরায়েল এবং প্যালেস্টাইনের সরকারের সাথে এই সাধারণ সমস্যা নিয়ে কাজ করা এবং যৌথ ইন্টারেস্ট বৃদ্ধি করা। ড্যানিয়েল যা বলল তা নিম্নরূপ: ম্যাট্রিক্স থেকে অনেক বড় ছিল ব্যাপারটি। সকালে ঘুম থেকে উঠেই আমার মনে হলো আমি বিশ্বকে একটি আরো ভালো আবাসভূমিতে পরিণত করতে যাচ্ছি এবং আমার এর জন্য আর কষ্ট ভোগ করতে হবে না। আমার সময়কে আর অন্য এনজিওর জন্য বরাদ্দ করতে হবে না বা আমাকে দান করে যেতে হবে না। এর পরিবর্তে আমার দেশকে আরো উন্নত স্থান করতে এবং আমার সন্তানদের জন্য উন্নত স্থান তৈরি করে যেতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা ফোকাস করতে পারবো এবং আমি এর জন্য অবশ্যই প্রতিদান পাবো। সামাজিক কারণে বিজনেসের ডিজাইন করার ড্যানিয়েলের মডেল আপনি অনুসরণ করতে পারেন, অথবা কোনো কমিউনিটি প্রজেক্টকে আপনার বিদ্যমান ব্যবসায় ইনকর্পোরেট করে নিতে পারেন। অনেক এন্টারপ্রেনিয়র এটিকে ক্রিটিক্যাল হিসেবে দেখেন, যা তাদের কাজকে পরিপূর্ণতা দান করে। দ্য 140 ক্যারেক্টার মিশন স্টেটমেন্ট। চলুন প্ল্যানিং প্রসেসকে একটি সরল এক্সারসাইজে ভেঙে নিই। আপনার বিজনেসের অথবা আপনার বিজনেস আইডিয়ার জন্য মিশন স্টেটমেন্টকে ১৪০টি বা তার চেয়ে কম ক্যারেক্টারে সংজ্ঞায়িত করি। টুইটারে আপডেট দেওয়ার জন্য এটি ম্যাক্সিমাম টেক্সট এবং একটি কনসেপ্টকে সংক্ষেপিত করার জন্য স্বাভাবিক সীমা। এটি যে কোনো ব্যবসার প্রথম দুটি ক্যারেক্টার নিয়ে চিন্তা করতে সাহায্য করে: প্রোডাক্ট বা সার্ভিস এবং একদল লোক যারা এর জন্য অর্থ ব্যয় করে। এবং এই দুটিকে একসাথে নিলেই একটি মিশন স্টেটমেন্ট হয়ে যায়। দ্বিতীয় অধ্যায়ে যেমন আলোচনা করেছি, একটি বর্ণনামূলক বৈশিষ্ট্য আলোচনা না করে একটি ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হাইলাইট করাই ভালো। এগুলোতে ফোকাস করা আপনাকে কর্পোরেট স্পিক এড়িয়ে যেতে সাহায্য করবে এবং ব্যবসার আসল উদ্দেশ্যকে ড্রিল করতে সাহায্য করবে, যাতে তা কাস্টমারদের সাথে এভাবে সম্পর্কিত হতে পারে। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। যদি আপনার ডগ ওয়াকিং সার্ভিস থেকে থাকে, তবে তার বৈশিষ্ট্য হলো আমি কুকুরদের হাঁটাই। এর বেনিফিট হলো আমি ব্যস্ত মালিকদের তাদের কুকুর নিয়ে স্বাচ্ছন্দ্য অনুভব করতে সাহায্য করি যখন তারা এদের সাথে থাকতে পারেন না। যদি আপনি নিট করা হ্যাট প্যাটার্ন বিক্রি করে থাকেন, তাহলে উপকারটি হবে এরকম: আমি মানুষের বা তার নিকটজনের জন্য হ্যাট তৈরি করে দিয়ে তাদেরকে ক্রিয়েটিভ হতে সাহায্য করে থাকি। যদি আপনি কাস্টম ওয়েডিং স্টেশনারি বিক্রি করে থাকেন, তবে বলতে পারেন আমি কাপলদেরকে তাদের বিশেষ দিনে অভিভূত করে দেওয়ার মতো আমন্ত্রণ জানিয়ে স্পেশাল ফিল দিয়ে থাকি। আপনার কি অবস্থা? আপনার বিজনেস আইডিয়ার জন্য ১৪০ ক্যারেক্টারের মিশন স্টেটমেন্টটি কি? জেন ও ওমর তাদের $100 স্টার্টআপ মডেল অনুসরণ করেছেন। তাদের ইউনিক স্কিলের বিশেষ কম্বিনেশনকে ফোকাস করেছেন। অন্যরা মূল্য দেয় এমন একটি ইন্টারেস্টিং প্রোডাক্ট তারা তৈরি করেছেন। কাস্টমাররা যা চায় তারা তাদেরকে সেটি দিয়েছেন। তাদের ওয়েবসাইটে তাদের হোম লাইফের ব্লগ রয়েছে।
যা ক্যাটের ছবিতে ভরপুর, কিন্তু অধিকাংশ কাস্টমার যা অপ্রাসঙ্গিক মনে করে সেগুলোর বিস্তারিত বর্ণনায় যাওয়া হয়নি। তারা একটি মার্কেটেবল আইডিয়া পছন্দ করেন এবং তাদের প্রথম দিনের বিক্রি দেখে খুবই আশান্বিত হয়ে ওঠেন। তারা তাদের ব্যয় নিম্নে রাখেন, তাদের ছোট অ্যাপার্টমেন্টে থেকেই সব কাজ দেখাশোনা করেন এবং কোনো সিঙ্গেল ডলারও ঋণ করেননি। ব্যবসা যখন বেড়ে চলল, তারা পুনরায় গ্রুপ করলেন। যা ভালো চলছিল তার স্টক তৈরি করেন, অর্থাৎ আরো অধিক ম্যাপ তৈরি করেন, এবং যা ভালো চলছিল না তা বাদ দেন। অধিক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে দীর্ঘদিন চিন্তা না করে অথবা প্রজেকশন নিয়ে ফাইলিং না করে জেন ও ওমর অ্যাকশনে নেমে পড়লেন। নিকের প্রথম প্রিন্ট বিক্রি তাকে $50 পাওয়ার চেয়ে অনেক বেশি মোটিভেশন জুগিয়েছে। যত দ্রুত পারেন আপনার প্রথম সেল করে ফেলুন। আপনার বিজনেস আইডিয়ার আউটলাইন নিয়ে 1 পৃষ্ঠার বিজনেস প্ল্যান ব্যবহার করুন। অতিরিক্ত জটিলতা এড়িয়ে চলতে আপনার বিজনেসকে 140 ক্যারেক্টারের মিশন স্টেটমেন্টে রূপান্তর করুন। অধ্যায় 7, যে অফার আপনি প্রত্যাখ্যান করতে পারেন না। একটি কিলার অফার তৈরির স্টেপ বাই স্টেপ গাইড। রক্ত, প্রচেষ্টা, চোখের জল এবং ঘাম ছাড়া আমার আর কিছুই অফার করার নেই, বলেছেন উইনস্টন চার্চিল। স্কট ম্যাকমুরেন আলাস্কার অ্যাঙ্করেজ টিভি স্টেশনে তার অফিসে বসেছিলেন। তার জব ছিল মিডিয়া সেল করা। তিনি শহর জুড়ে দরজায় দরজায় নক করে গেছেন। তার স্টেশনে বিজ্ঞাপনদাতা নিয়েছেন। তিনি একটি ট্রাভেল শোর হোস্ট হিসেবে কাজ করেন। মাঝে মাঝে তিনি তা বেশ উপভোগ করেন, কিন্তু একে ফুল টাইম শো করার কথা ভাবেননি। গ্যারি ব্ল্যাকলিলি, স্কটের একজন বন্ধু, তাকে মাঝে মাঝে এক বিজনেস আইডিয়া দিয়ে ব্যতিব্যস্ত করে রাখেন, কিন্তু স্কট তা নিয়ে ভাবেননি। 2 বছর ধরে গ্যারির চাপাচাপিতে এবং প্রতিদিন একই কাজ করতে করতে স্কটের ক্লান্তি চলে আসাতে শেষমেশ স্কট বললেন, ওকে, তাহলে একবার দেখা যাক। আইডিয়াটি ছিল আলাস্কায় আসা ভ্রমণকারীদের জন্য কুপন বুক তৈরি করা। প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি ভিজিটর এই স্টেটের দরজায় এসে উপস্থিত হয়। তারা ডেভালি ন্যাশনাল পার্ক এবং অন্যান্য আকর্ষণ দেখতে চায়। কিছু ট্যুরিস্ট ক্রুজ শিপে আসে অথবা গাইড ট্যুরে আসে, কিন্তু অনেকে নিজেরাই ট্যুরে আসে। প্রায়ই দেখা যায় কনজিউমারদের সমস্যা এবং বিজনেস অপরচুনিটিগুলো রিলেটেড থাকে। আলাস্কা গ্রীষ্মে একটি চমৎকার স্থান, কিন্তু তার ব্যয় খুব বেশি। এই স্টেটের প্রায় সবকিছুই আমেরিকার অন্যান্য স্থান থেকে বেশি ব্যয়বহুল। কিছু ট্রাভেল কোম্পানি ভিজিটরদের কাছ থেকে অতিরিক্ত দাবি করে থাকে। একটি সাধারণ ডায়লগ হলো, ওয়েলকাম টু আলাস্কা, প্লিজ আপনার ওয়ালেট হ্যান্ডওভার করুন। কুপন বুকটি হবে হাই প্রাইসের একটি প্রতিষেধক, কিন্তু এর একটি রিয়েল ভ্যালু আছে। এটি সাধারণ ডিসকাউন্টের অফার দেওয়ার মতো কিছু নয়। এখানেই স্কট ঢুকে পড়ল। যেহেতু তার ডে জব করতে গিয়ে অনেকেরই কন্ট্যাক্ট নাম্বার আছে, সেহেতু সে এদের কাছে 2 for 1 অফার করল, যেখানে সেকেন্ড নাইট বা সেকেন্ড পার্সন ফ্রি হয়ে গেল। একজন ন্যাচারাল সেলসম্যান স্কটের প্রতিটি কাজ আরেকটি কাজ নিয়ে এলো। যখন সে একজন ভেন্ডরের কাছ থেকে প্রতিবন্ধকতার সম্মুখীন হলো, যেখানে সে ডিসকাউন্ট দিতে রাজি হচ্ছিল না, স্কট তাকে দেখিয়ে দিল অন্য কোম্পানিগুলো তাকে এরকম ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে। একবারে তারা ভেন্ডরের কাছে এর বেনিফিট তুলে ধরলেন। এর পরের স্টেপ হলো, যারা এই কুপন বুক কিনবে তাদের কাছে এর বেনিফিট তুলে ধরা। আপনি হয়তো ভাবছেন স্কট এবং গ্যারি বইটির দাম কম রাখবেন যাতে অনেক বেশি পরিমাণে বিক্রি করা যায়, কিন্তু তাদের আরো ভালো একটি আইডিয়া ছিল। তারা বইটির দাম রাখলো $99.95 এবং এর ভ্যালু একদম পরিষ্কার করে দিল। এই বইয়ের মধ্যে হেলিকপ্টার ফ্লাইট এবং ট্যুরের চুক্তি ছিল, যাতে কয়েকশো ডলার লেগে যেত। পাশাপাশি আছে হোটেলের 1 রাতের কুপন, যেখানে $100 বেশি লাগার কথা। তাহলে কেন মানুষ $99.95 এরকম একটি প্রোডাক্ট কিনতে যাবে না? এই ট্যুর সেভার অফার কেন এত কার্যকর? কারণ এর ব্যয়ের চেয়েও তা তাৎক্ষণিক সুবিধা নিয়ে এসেছে, যার মধ্যে আছে আকর্ষণীয় পিচ। এই কুপন বুক কিনুন, একবার ব্যবহার করুন, আপনার টাকা ফিরিয়ে নিন। আপনার বোনাস হিসেবে আরো শত শত ব্যবহার দেখতে পাবেন। স্কট এটিকে এভাবে ফ্রেম করেন, শুধু এই ম্যাথটি করুন। এই বইয়ের 130 কুপন ব্যবহার আপনাকে বইটির দামের চেয়ে অনেক বেশি সাশ্রয় এনে দেবে। এটি নিয়ে ভাবার আরেকটি উপায় হলো, স্কট এবং গ্যারি এমন একটি অফার সৃষ্টি করলো যা আপনি ফিরিয়ে দিতে পারবেন না। যদি আপনি আলাস্কাতে বেড়াতে যান এবং কিছু সাইট সিইং এর সুযোগ নিতে চান, তাহলে এরকম একটি বই না নেওয়ার কোনো কারণ থাকতে পারে না।
অরেঞ্জ এবং ডোনাট। কয়েক বছর আগে আমি সিয়াটলে প্রথম ম্যারাথন দৌড়াচ্ছিলাম। বলতে ভালো লাগছে যে আমি শেষ পর্যন্ত বেশ শক্তভাবে দৌড়াচ্ছিলাম। কিন্তু 18 মাইলে এসে আমি ওয়াইপড আউট হয়ে গেলাম। এক পাকে অন্য পায়ের সামনে ফেলতে ফোকাস করে যাচ্ছিলাম। ফাইনাল আওয়ারে আমি যখন দৌড়াচ্ছিলাম, আমি দেখলাম একজন ভলান্টিয়ার রাস্তার পাশ দিয়ে দৌড়ে আমাকে তাজা অরেঞ্জ স্লাইস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। যত ক্লান্ত থাকি না কেন, আমি আমার পজিশন পরিবর্তন করলাম। একটু আস্তে দৌড়ে কৃতজ্ঞভাবে গিফটটি গ্রহণ করলাম। এই ফ্রেশ অরেঞ্জ পিসটি এমন এক অফার ছিল যা আমি ফিরিয়ে দিতে পারিনি। এটি ছিল একদম ফ্রি। আমার কাছে টাকা থাকলে আমি খুশি মনে তার মূল্য দিতাম এবং মানসিকভাবে আমি একটি ট্রানজেকশন করার জন্য সঠিক অবস্থানে ছিলাম। ২ মাইল সামনে দেখলাম আরেক ভলান্টিয়ার অন্য আরেকটি গিফট নিয়ে দৌড়াচ্ছে। হাফস অফ ক্রিসপি ক্রিম ডোনাটস। আনফরচুনেটলি এই অফারটি আমাকে এক্সাইটেড করেনি। অথবা আমার দেখা অন্য কোনো রানার কেউ। আমি খুব নিরামিষ নই। কয়েক বছর ধরে অনেক বেশি ডোনাট খেয়েছি। কিন্তু আমার জীবনের এক দীর্ঘতম দৌড় প্রতিযোগিতায় সুগার গ্রহণের জন্য এটি সঠিক সময় ছিল না। অফারটি আকর্ষণীয় ছিল না এবং এই অবস্থার সাথে ভালোভাবে ফিট হচ্ছিল না। 18তম মাইলে একটি সম্মতি আদায়কারী অফার ছিল অরেঞ্জের একটি স্লাইস। এটি ছিল যার জন্য সারা জীবন ধরে অপেক্ষা করছেন সেরকম ব্যক্তির কাছ থেকে পাওয়া একটি ম্যারেজ প্রপোজাল। এটি ছিল ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের প্রতি বছরের সিনিয়রদের গ্র্যাজুয়েশনে $20,000 বন্দারম্যান ফেলোশিপের মতো। এই ফেলোশিপের নিয়মনীতি ছিল খুবই শক্ত। আমাদের কাছ থেকে নগদে টাকা নিয়ে যাও এবং সারা বিশ্ব চষে বেড়াও। 8 মাসের মধ্যে ফিরে এসো না। মাঝে মাঝে আমাদের কাছে নোট পাঠিও, যাতে আমরা তোমার প্যারেন্টসদের বলতে পারি যে তুমি বেঁচে আছো। যদি আপনি অনুমান করে থাকেন যে শত শত ছাত্র প্রতি বছর এই ফেলোশিপের জন্য আবেদন করে থাকে, তাহলে আপনি সঠিক অনুমান করেছেন। কিভাবে আপনি এমন একটি অফার করতে পারেন যা আপনার প্রসপেক্ট কখনো রিফিউজ করবে না? প্রথমেই মনে রাখবেন আপনি এমন জিনিস বিক্রি করছেন যা মানুষ কিনতে চায়। আপনি সঠিক মানুষের কাছে সঠিক জিনিস মার্কেটিং করছেন। মাঝে মাঝে আপনার কাছে সঠিক লোকজন ভুল সময়ে চলে আসে। ম্যারাথন রানাররা দৌড়ের পর ডোনাট খেতে পছন্দ করে, কিন্তু 18 মাইলের মাথায় নয়। তারপর আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিন এবং তা সম্মতি আদায় করতে সক্ষম করে তুলুন, কিন্তু তা 18 মাইলের মাথায় নয়। একটি অফার যা রিফিউজ করার মতো নয়। কিভাবে তা করবেন এখানে সেটা দেখানো হলো। ১. বুঝে নিন আমরা কি চাই। আমরা যা বলি এবং যা চাই তা কিন্তু সবসময় এক হয় না। আপনি একটি লোকে ঠাসা প্লেনে উঠলেন এবং পেছনের দিকে আপনার ক্রাম্পড মিডল সিটের দিকে অগ্রসর হচ্ছিলেন। একটি চিৎকার দিতে থাকা ইনফ্যান্ট আপনার পেছনের সিটে বসাচ্ছিল, যার জন্য কোনো অতিরিক্ত চার্জ ছিল না। মনে রাখবেন, এটি হলো প্রিন্সিপাল। বছর বছর ধরে ট্রাভেলাররা লোকে ঠাসা প্লেন এবং ক্রাম্পড সিটের ব্যাপারে অভিযোগ করে আসছে এবং এয়ারলাইন্সগুলো এসব অভিযোগ আমলে নিচ্ছে না। প্রতিবারই এয়ারলাইন্সগুলো এ বিষয়ে উত্তর দিতে গিয়ে একটি ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। আমরা কোচে অধিক লেগরুম দিয়ে যাচ্ছি। উই আর গিভিং মোর লেগরুম ইন কোচ। শুনতে ভালো লাগলেও কয়েক মাস পরেই তা অপরিহার্যভাবে বিপরীত দিকে ঘুরে যায় এবং এক্সট্রা ইঞ্চির জায়গা সরিয়ে নেয়। কেন? কারণ যাই তারা বলুক না কেন, অধিকাংশ ট্রাভেলার্স এই এক্সট্রা লেগরুমের জন্য ভাড়া বেশি দিতে চায় না। এর পরিবর্তে তারা কম ভাড়ায় ফ্লাইট বেছে নেয়। এয়ারলাইন্স এটা খুঁজে বের করেছে, তাই তারা মানুষ যা চায় তাই দিয়ে থাকে। তারা কি বলে তার উপর গুরুত্ব দেয় না। ভালো অফার হলো সেটি যা মানুষ আসলে চেয়ে থাকে এবং তার জন্য মূল্য দিতে ইচ্ছুক থাকে। পারসিভড ভ্যালু এবং ব্যয়বহুল স্টারবাক অপারেশন। বয়েজ থেকে সল্ট লেক সিটির 5 ঘন্টার ড্রাইভের শেষ প্রান্তে এসে আমি একটি স্টারবাকে থামলাম। এটি এই বিকেলবেলা আমি যে বুক স্টোরে বক্তৃতা দেব তা থেকে 20 মিনিট দূরে। কখন যেন আমি ট্রাঙ্ক থেকে কি জানি একটা বের করে চাবিটা ভেতরে রেখেই তালা লাগিয়ে দিয়েছিলাম। আরও খারাপ ব্যাপার হলো, আমার লেটি এবং ইমেল সেশনের 1 ঘন্টা আগে আমি তা টের পাইনি। টের পেয়েছি বুক স্টোরে পৌঁছার একটু আগে। এত স্টুপিড হওয়াতে আমি যেন নিজে নিজে পাগল হয়ে গেলাম। কিন্তু আমাকে দ্রুত ভাবতে হলো। টেকনোলজির সমন্বিত ব্যবহারে আমি স্থানীয় লকস্মিথের নাম্বার খুঁজে পেলাম এবং তাকে দ্রুত ফোন করে বললাম, আপনি কি দ্রুত আসতে পারবেন? সে রাজি হয়ে গেল। আমাকে অবাক করে দিয়ে লকস্মিথ একটি ভ্যানে করে
3 মিনিটে পৌঁছে গেল। আমি অভিভূত হলাম। তারপর সে টুলগুলো বের করে নিয়ে প্যাসেঞ্জার ডোরের দিকে এগোলো। মাত্র 10 সেকেন্ডে সে দরজাটি খুলে ফেলল। ট্রাঙ্ক থেকে চাবি উদ্ধার করে আমার হাতে দিয়ে জীবন ফিরিয়ে দিল। আমাকে কত দিতে হবে? জিজ্ঞেস করলাম। আমার নিজের কোনো কার নেই এবং সম্ভবত 10 বছর আগে আমি লকস্মিথকে পরিশোধ করেছিলাম। তখন হয়তো এদের চার্জ অনেক কম ছিল। যেভাবেই হোক, আমি আশা করেছিলাম সে বলবে $20 বা এরকম কিছু। তা না করে সে বলল $50 প্লিজ। সে আসার আগে আমি দাম-দর নিয়ে আলোচনা করিনি এবং আমি দর কষাকষি করার মতো অবস্থায় ছিলাম না। তাই আমি তাকে নগদে পরিশোধ করে ধন্যবাদ দিলাম। কিন্তু এই ট্রানজেকশনের কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেল এবং আমি এ নিয়ে চিন্তা করতে থাকলাম। দোষটা আমার ছিল, কিন্তু এই ছোট সার্ভিসের জন্য $50 অনেক বেশি হয়ে গেল। উপলব্ধি করলাম অবচেতনে আমি যেন চেয়েছিলাম লকস্মিথ দেরি করে আসুক, যদিও এতে আমার আরো দেরি হবে। আমি যেন চেয়েছিলাম তালা খুলতে সে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাক, যদিও আমার এরকম চাওয়ার কোনো কারণ ছিল না। লকস্মিথ আমার চাহিদা পূরণ করলো এবং আমার সমস্যার একটি দ্রুত সংক্ষিপ্ত সমাধান করে দিল। আমাদের বিনিময় নিয়ে আমার দুঃখিত হওয়ার মতো কোনো কারণ ছিল না। এ নিয়ে ভাবতে ভাবতে আমি বুঝতে পারলাম আমরা যে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি তা সবসময় যে যুক্তিসঙ্গত হয়ে থাকে এমন না। আমার ব্যবসার প্রথম দিনগুলোতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমি ভাবতে থাকলাম। আমি 25 পৃষ্ঠার প্লেন ভাড়ার ডিসকাউন্ট বুকিং নিয়ে একটি রিপোর্ট তৈরি করে তা মাত্র $25 বিক্রি করে দিলাম। অনেকেই তা ক্রয় করলো, কিন্তু অন্যেরা অভিযোগ করলো 25 পৃষ্ঠার একটি রিপোর্ট $25 খুব বেশি হয়ে গেল। আমি জানি আমি সবাইকে খুশি করতে পারব না, কিন্তু আমি সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জানতাম না। এটি ছিল প্লেনের টিকিটে মানুষকে ডলারের সাশ্রয় করতে সাহায্য করা, এবং অনেক পাঠক এটি একবার দ্রুত পড়ার পর $300 না তার চেয়ে বেশি বাঁচানোর কথাও আমাকে জানিয়েছেন। একটি অভিযোগের কথা আমার মনে আছে। মূল্যের সাথে এই রিপোর্টের দৈর্ঘ্যের সম্পর্ক কি? আমি যদি আপনাদেরকে একটি ট্রেজার ম্যাপ দিই, আপনি কি এই অভিযোগ করে বলবেন যে এটি মাত্র 1 পৃষ্ঠা দীর্ঘ? আমার কাছে এটি একটি জোক মনে হয়। আমাদের প্রত্যেকেরই প্রতিটি পণ্য বা সেবা সম্পর্কে সাবজেক্টিভ ভ্যালু আছে, যা বলে দেয় এগুলো কেমন হওয়া উচিত। শুধু আমরা কি চাই এবং আমরা এ নিয়ে কি বলি, এ দুটো বিষয় সমান না। যেভাবে আমরা কোনো কিছুর উপর ভ্যালু দিয়ে থাকি তাও সবসময় যুক্তিসঙ্গত নয়। আমাদের অবশ্যই ভ্যালু সম্পর্কে ভাবতে জানতে হয়। জানতে হয় আমাদের কাস্টমার কিভাবে চিন্তা করে। আমরা চাই তারা এভাবে চিন্তা করুক, সেভাবে নয়। কম্পেলিং অফার টুল কিট, এফএকিউ, গ্যারান্টি এবং ওভার ডেলিভারি। অফার অনুযায়ী যেহেতু আপনি কাজ শুরু করেছেন, 3টি টুল এটিকে অধিক কম্পেলিং করতে সাহায্য করবে। এফএকিউ পেজ, একটি অবিশ্বাস্য ধরনের গ্যারান্টি এবং কাস্টমাররা যা প্রত্যাশা করে তার চেয়ে বেশি প্রদান। চলুন প্রত্যেকটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। 1. ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, বা আপনাকে আমরা যা জানাতে চাই। আপনি হয়তো ভাবতে পারেন সচরাচর জিজ্ঞেস করা প্রশ্ন বা এফএকিউ ডিজাইন করা হয়েছে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সারপ্রাইজ! এটি তা নয়, অথবা কমপক্ষে এটি তার একমাত্র কাজ নয়। একটি ভালোভাবে ডিজাইন করা এফএকিউ পেজের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। আপনি একে বলতে পারেন অপারেশন অবজেক্টিভ বাস্টিং। এফএকিউর আরেকটি উদ্দেশ্য হলো সম্ভাব্য ক্রেতাকে পুনরায় নিশ্চয়তা প্রদান এবং আপত্তিগুলোর নিষ্পত্তি করা। আপনার মিশন হলো যখন ক্রেতারা আপনার অফার বিবেচনা করবে এবং সতর্কভাবে অগ্রিম প্রতিক্রিয়া জানাবে, তখন আপনার ক্রেতার প্রধান আপত্তি চিহ্নিত করা। আপনি কি এই মিশনকে গ্রহণ করছেন? ভাবছেন আপনার অফার নিয়ে কি কি আপত্তি আসতে পারে? এগুলোকে দুভাগে ভাগ করা যায়: সাধারণ এবং বিশেষ। বিশেষ আপত্তি একটি একক প্রোডাক্ট বা সার্ভিসের সাথে সম্পর্কিত হয়ে থাকে, তাই কোনো বিশেষ অফার না দেখে এটি অনুমান করা খুব কঠিন হয়ে যাবে। সাধারণ আপত্তিগুলো প্রায় সব ক্রয়ের সাথে আসতে পারে, তাই আমরা এগুলো নিয়ে কথা বলবো। এসব আপত্তি সাধারণত বেসিক মানবীয় আকাঙ্ক্ষা, চাহিদা, কনসার্ন এবং ভয়। এটি যে আসলে কাজ করবে তা কিভাবে জানবো? আমি জানি না এটি ভালো বিনিয়োগ হবে কিনা, অথবা জানি না এটি কেনার মতো টাকা আমার কাছে আছে কিনা। আমার টাকা দিয়ে আপনার উপর আস্থা আনতে পারবো কিনা আমি জানি না। এই অফার সম্পর্কে অন্যরা কি ভাবছে? আমি ভাবছি টাকা না দিয়ে আমি কি এই প্রোডাক্ট বা সার্ভিস পেতে পারি? অনলাইনে আমার ইনফরমেশন শেয়ার করা নিয়ে আমি উদ্বিগ্ন, অথবা অন্য যে কোনো প্রাইভেসি কনসার্ন। এসব আপত্তির মূল বিষয় আস্থা এবং কর্তৃত্বর সাথে সম্পর্কিত। এসব আপত্তির নিষ্পত্তি করতে আপনাকে অবশ্যই কাস্টমারদের আস্থা অর্জন করতে হবে। যখন আপনি অফারগুলো নিয়ে ভাবছেন, তখন কি কি আপত্তি হতে পারে তাই নিয়ে ভাবুন। তারপর এগুলোকে আপনার পক্ষে নিয়ে আসুন। আপনি এরকম মেসেজ দিতে চাচ্ছেন:
এটি আসলেই কাজ করবে, কারণ আপনি আপনার টাকা দিয়ে আমাদের উপর আস্থা রাখতে পারেন, কারণ